ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩৩ মিনিটের ভাষণ খুব মনোযোগ দিয়ে শুনলাম। ওনার যে অর্থনৈতিক বিষয়ে বেশক পদক্ষেপ, যেমন ধরুন আম বাংলাদেশের বিভিন্ন যারা বন্ধু রাষ্ট্র আছে তাদের থেকে বিভিন্নভাবে আ অর্থনৈতিক সহায়তা নেয়া। রাশিয়া এবং চায়নার কাছ থেকে আমরা যে সকল লোন পেয়েছি বিভিন্ন প্রজেক্টের কারণে সেগুলোর ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়ার জন্য এবং সেটা মেয়াদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য উনি বলেছেন, অলরেডি উনি জানালেন। কিন্তু রাশিয়া বা চায়না কি স্বার্থহীনভাবেই দেবে? তাহলে কি আমরা ভোলা প্রজেক্ট রাশিয়াকে দিতে যাচ্ছি? আমাদের সঙ্গে চায়নার কিন্তু একটি বড় ইন্টারেস্টের বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডারে হাজার হাজার রোহিঙ্গারা কিন্তু জড়ো হয়েছে। সেই বিষয়ে উনি কিন্তু কথা বলেননি। আমরা চায়নার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আগে চায়না কেন সেই অঞ্চলে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ অনুপ্রবেশের বিরুদ্ধে এখনো কোনো কাজ করছে না, বা চায়নাকে আমরা পাচ্ছি না এখনো পাশে, সেই বিষয়ে উনি কিছু বললেন না। আমাদের বাংলাদেশের পাশে যে মায়ানমার, সেখানে যে রোহিঙ্গারা আছে সেখানে পুরো অঞ্চলটা আসলে এখন রাখাইনদের কন্ট্রোলে চলে গেছে এবং তাদের উপরে চায়নার সবচেয়ে বড় কন্ট্রোল। তবে চায়না কি আমাদের কাছে নিশ্চয়তা চাইছে যে আমরা ভারতকে কোনো রকম ছাড় দেব না? ব্যাপারটা সেখানে। এবং তারা অলরেডি কুকি চীনদেরকে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে মণিপুর আসলে এখন বেশ ডিএস্টেবিলাইজ অবস্থায় চলে গেছে। ভারত সেখানে অলরেডি সেনা পাঠিয়েছে এবং শুধু কুকি নয়, আরও বিভিন্ন গ্রুপকে চায়না ড্রোন এবং ইত্যাদি দিয়ে সহায়তা করছে বলে বিভিন্ন মহল থেকে দাবি আসছে। তাহলে আমরা কি সেই ক্ষেত্রে একেবারে প্রো চায়না হওয়া ছাড়া আর কোনো উপায় আছে? তবে এইখানে আমি দর্শকদেরকে বলবো, আপনারা আমাদের তৃতীয় প্রধানমন্ত্রী নবাব পরিবারের, ওর নাম ছিল মিস্টার বোগরা। ওনার একটি ডক্ট্রিন আছে, বোগরা ডক্ট্রিন নামে পরিচিত। সেই ক্ষেত্রে চায়না এবং রাশিয়া এবং আমেরিকার ক্ষেত্রে আমাদের কীরকম ভূমিকা হওয়া উচিত, সেই ক্ষেত্রে সেটা আপনারা একটু গবেষণা করলে বোধহয় ভালো হবে আপনাদের জন্য। এছাড়াও আরও যে কতগুলি নাম এসছে, যেমন বদিউল আলম, ওনার কথা এসছে এবং বদিউল সাহেব উনি যথেষ্ট এক্সপিরিয়েন্স ওনার ফিল্ডে। উনি হাঙ্গার প্রজেক্টের দায়িত্ব ছিলেন না, ওনার ব্যাপারে আমার কোনো আর কিছু বলা নেই। এছাড়া আরও আছে আব্দুল মুহিদের ব্যাপারে, উনি কমিশনার। এই যে কয়েকজন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এর ভিতরে আব্দুল মুহিদের কথা এসছে। আব্দুল মুহিদের নিয়োগের ব্যাপারে আমার একটু আপত্তি আছে, কারণ আব্দুল মুহিদ 1991 থেকে 94 পর্যন্ত উনি বিমানের দায়িত্ব ছিলেন, যখন কিনা বিমান প্রচণ্ড করাপ্ট ছিল। উনি খুব একটা সাকসেসফুল হননি সেই ক্ষেত্রে। এছাড়াও উনি সামিট গ্রুপের সাথে কানেক্টেড, যে সামিট গ্রুপের সাথে সজীবদের জয়ের কীরকম মহরম আছে এটা আপনারা জানেন। এবং অবৈধ প্রাক্তন প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের যেই ফারুক খান ছিলেন, সেই ফারুক খানের ভাই কিন্তু এই সামিট গ্রুপের মালিক। এবং সামিট গ্রুপ বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট বাংলাদেশ থেকে আদায় করেছে। বাংলাদেশের বিদ্যুৎ খাতে তাদের একটি বিশাল কন্ট্রোল আছে। এগুলো আসলে আমার মনে হয় একটু ঘাটালে ভালো হতো। এছাড়া যেমন ইফতেখার সাহেব, উনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সৎ মানুষ। ওনাকে দুর্নীতি দমনের ব্যাপারে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়েল অ্যান্ড গুড। এছাড়া আছেন শাহ নাঈম, বিচারপতি। উনি নিজে শেখ হাসিনার ভিকটিম হয়েছিলেন, ওনাকে কয়েকবার পদোন্নতি থেকে ওনাকে আটকে দেওয়া হয়েছিল, উনি শেষ পর্যন্ত রিজাইন করেছিলেন। কিন্তু বিচারপতি শাহ নাঈম কি শেখ হাসিনার আমলে যে সকল বিচারপতিরা করাপ্ট এবং একাধারে শেখ হাসিনা পা চেটে গেছে, তাদেরকে উনি কি ছাঁটাই করবেন? এখনও দেখা যাচ্ছে, যেমন ডক্টর ইউনূসের বিচারে রায় দেয়া যে বিচারপতি, ফর এক্সাম্পল খুরশিদ খুশি, সে এখন আছে। খুরশিদ খুশি শত শত কোটি টাকা বানিয়েছে শেখ হাসিনার শাসনামলে। তাকে কি শুধু ছাঁটাই নয়, তাকে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাকে গ্রেফতার করা উচিত বলে মনে করি। সেই রকমভাবে পদক্ষেপ কি নেওয়া হবে সেটা দেখার বিষয় আছে। স্বাধীন মালিক স্যার, উনি সংবিধানের দায়িত্বে আছেন মূলত। তো স্বাধীন মালিক স্যার সংবিধান বিষয়ক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি এক সময় কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে ছিলেন, আরেক সময় উনি 2011 থেকে উনি কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গেছেন। এবং এক সময় উনি 2022-এর দিকে উনি আনিসুল হক, যে আমাদের প্রাক্তন যে বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, ওনার মানবাধিকার লেকচারে উনি যথেষ্ট সমালোচনা করেছিলেন। তবে স্বাধীন মালিক কিন্তু জামাত যে নিবন্ধন ইলেকশনের জন্য, সেই নিবন্ধনটা বাতিলের ক্ষেত্রে কিন্তু, এবং সংবিধান অনুসারে, বাংলাদেশ সংবিধান অনুসারে ওনার আসা উচিত, জামাতের আসা উচিত, এই বিষয়ে কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছিলেন স্বাধীন মালিক। এবং সেটা কিন্তু আমাদের ভুললে চলবে না, এখানে কিছু কোয়েশ্চেন রয়ে যায়। তবে যেই বিষয়টি আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উনি বলছেন যে, ডক্টর ইউনূস বলছেন যে 3 মাসের ভিতরে কমিশনদেরকে বলা হবে যে আপনারা আপনাদের রিপোর্ট দেন, অর্থাৎ কাজ করে ফেরত আসেন, এবং তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা
সংগ্রামী ছাত্র তাদেরকে, তাদের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে দেশের সুধী সমাজকে নিয়ে আলোচনা চলবে। কিন্তু আমার কথা হচ্ছে ছাত্র, সংগ্রামী ছাত্র ইত্যাদি বলতে এখন পর্যন্ত ডক্টর ইউনূস লাগাতারভাবে এই সমন্বয়কারীদেরকে বুঝিয়েছেন। তবে বাস্তবতা হচ্ছে গত 16 বছরে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস ছিল ছাত্রদলের কোনো প্রতিনিধির সঙ্গে ওনাকে আজ পর্যন্ত বসতে দেখিনি। শুধুমাত্র বিএনপিকে বসলেই হবে না, কারণ ছাত্র দল এবং বিএনপি দুটো আলাদা সংগঠন। শিবিরের সাথেও বসা উচিত, যদিও শিবিরের ব্যাপারে আমার কিছু অ্যালার্জি আছে। এই জন্য অ্যালার্জি আছে, বিশেষ করে তাদের যুদ্ধাপরাধের ব্যাপারে এখন আবার তারা ধূম্রজাল সৃষ্টি করেছে। বিশেষ করে শফিকুর রহমান এবং আরও কয়েকজন নেতা মিলে যখন শেখ হাসিনার যে পদক্ষেপ যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে, সেটা বলতে গিয়ে ওনারা প্রায় একেবারে ক্লিন করে ফেলার চেষ্টা করেছেন যে মতিউর রহমান নিজামী ওরা কেউ আসলে দোষী ছিল না, এরকম একটা ভাব ধরেছে। তাই আমার এই ব্যাপারে আমার অ্যালার্জি আছে। তবে শিবিরের যথেষ্ট স্যাক্রিফাইস আছে, তো শিবিরের সাথেও বসা যায়। তাই ছাত্রদের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন গ্রুপের ছাত্রদের নিয়ে যে বসা উচিত, এটা কিন্তু এখন পর্যন্ত ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা দেখিনি। এইখানে আমি একটি বিফলতা দেখছি। তবে বাস্তবতা হচ্ছে কি যে গত পরশুদিন আমেরিকার সিনেট কমিটির যে মেজরিটির যে লিডার ডিক ডার্বি, উনি বলেছেন যে উনি যথেষ্ট খুশি ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছেন, কারণ উনি ডক্টর ইউনূসকে 20 বছর বেশি সময় চেনেন। সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তিটি সিনেটে মেজরিটি লিডার, ডক্টর ইউনূসের মাথার উপর ওনার হাত আছে, এবং ইট ইজ এনাফ ডক্টর ইউনূস ক্ষমতা থাকার জন্য এই মুহূর্তে। বিকজ জিও পলিটিক্যাল সিচুয়েশনে এখন ডোনাল্ড লু আসছে সামনে এবং বিএনপির সাথে কথা হবে তাদের, নিশ্চিত বিএনপি ক্ষমতা আসতে চাইলে ভেরি ইম্পর্টেন্ট ডোনাল্ড লু এবং ডক্টর ইউনূসের প্রতি তাদের সমর্থন, আমেরিকার সমর্থন, এটা আসলে বাধ্য করবে বিএনপিকে যে ডক্টর ইউনূসের ব্যাপারে সাবধানে কথা বলতে। ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের ইশারা মতো বা ইঙ্গিত মতো বা অ্যাডভাইস মতো যাতে সমস্ত দলরা শোনে, আমার মনে হয় এটার ইঙ্গিতটা আমরা পাচ্ছি। কারণ ওই বক্তব্যের সাথে সাথে, সমর্থন বক্তব্যের সাথে সাথে ডক্টর ইউনূস উনি ভাষণ দিলেন আমাদের জাতির উদ্দেশ্যে। সব কিছু মিলে এতটুকু সত্য যে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি কন্ট্রোলে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটা ভারতের জন্য কোনো সুসংবাদ নয়। ভারতে কতগুলো বিষয় আমরা দেখতে পাবো, আমি মনে হয় কতগুলো প্রজেক্ট, কতগুলো বিষয় তারা চালিয়ে আসছে অনেকদিন ধরে, সেগুলো কিছু বিষয় দেখবো। ভারতে আমাদের বাংলাদেশ থেকে অনেকে, বিশেষ করে যারা কিনা ধরেন ধর্মের ব্যাপারে কথাবার্তা বলেছে, তারা অনেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভারত ওই ক্ষেত্রে তাদের নীতিটা কিছু চেঞ্জ করতে পারে বলে আমি মনে করি, কারণ তারা এখন বাংলাদেশকে যতটুকু সম্ভব তারা আর রাগাতে চাইবে না বাংলাদেশকে। এখন আসলে ব্যাপারটা অন্যরকম। আরেকটা বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক, এটা মোদি সমর্থকরা প্রচণ্ডভাবে আশা করছে, কারণ পুরো জিও পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে। আমাদের বাংলাদেশের ব্যাপারেও তাই। কিন্তু কমলা হ্যারিসের সঙ্গে আলোচনা ইত্যাদিতে এবং ডিবেটে সব কিছু মিলে, এবং আমেরিকান মানুষদের সেন্টিমেন্ট, আমি আজকে যেহেতু আমেরিকায় আমার পুরো পরিবার এবং আমি 30 বছর সেই দেশে আসা যাওয়া করি এবং আমি চাকরি বাকরিও করেছি সে দেশে, সব কিছু মিলে আমি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে না, কমলা হ্যারিস ডেফিনেটলি আসবে। সব কিছু হিসাব করে আমাদের জন্য বাংলাদেশে সামনে ভবিষ্যৎটা ভালো, এবং ডক্টর ইউনূসের পদক্ষেপগুলো ভালো। তবে সবচেয়ে বড় যেই বিষয়গুলো বললাম, যে ছাত্র সমাজকে যদি ইনক্লুড করতেই হয়, এই সমন্বয়কারীদেরকে আর বাড়তে দেওয়া উচিত না, আর বেশি প্রিভিলেজ দেওয়া উচিত না, কারণ এটা ব্যাকফায়ার করবে। হাসান আবদুল্লাহ সে অপদস্থ হয়েছে, আমরা সার্জিসকে দেখলাম ফিরে আসলো নরসিংদী থেকে, তাদেরকে আবার মিলিটারিদের দিয়ে, আর্মি দিয়ে তাদেরকে গার্ড দেয়। এগুলো মানুষ খুব একটা ভালোভাবে নিচ্ছে না, ছাত্রদলও ভালোভাবে নিচ্ছে না, কেউই ভালোভাবে নিচ্ছে না। শিবির নিতে পারে, কারণ জামাত সবারই পাচাটে, যারা ক্ষমতা যায় তাদেরই পাচাটে, এটা জামাতের পুরনো অভ্যাস। যদি পাত্তা না পায় তাহলে বিরুদ্ধে যায়। সুতরাং এর জন্য উচিত হবে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্রদেরকে সম্পৃক্ত করা, সরকার পরিচালনার ক্ষেত্রে ছাড়াও আলোচনার ক্ষেত্রে। যেটা যদি দৃশ্যমান না হয় তাহলে সেটা ভালো ফল আনবে বলে আমি মনে করি না, এটা ট্রাবল সৃষ্টি হবে, সমন্বয়কারীরা বরঞ্চ আরও প্রবলেমে পড়তে পারে। এই কথাগুলি আমার মনে হয় ডক্টর ইউনূসের মনে রাখা উচিত। আজকের ওনার ভাষণে আশা করি আপনারা আমার অবস্থানটা বুঝলেন। ধন্যবাদ।